উত্তর কলকাতার সাবেক দর্জিপাড়া এলাকা। রাস্তার নাম গৌরীশঙ্কর লেন। আর সারা দুনিয়ার কাছে শোনা গেছে। ব্যাস, এই নামটাই যথেষ্ট এলাকার সাইনবোর্ড হিসাবে। এই দর্জিপাড়াতেই থরে থরে ঘরে ঘরে সাজানো সজ্জায় মর্জিনারা মজা দেন খদ্দেরদের। যৌনতার এই বড় বাজার সম্পর্কে নথিপত্র ইন্টারনেট জানিয়ে দেবে এটাই এশিয়া মহাদেশের বৃহত্তম রেড লাইট ডিস্ট্রিক্ট। কিন্তু সাবেক উত্তর কলকাতার এই ভূখণ্ডর নাম কেন হলো সোনাগাছি? কথিত আছে এই এলাকার অধিপতি ছিলেন সানা উল্লাহ গাজী বা সোনাগাজী নামক এক মুসলিম সন্ত। এই সন্ত সোনা গাজীর সমাধির উপর তৈরি মাজার এখনও রয়েছে ওই এলাকায়। যেহেতু তিনি ওই এলাকার অধিপতি ছিলেন, তাই ওই গোটা চত্বরটিকেই সোনাগাজীর নামে ডাকা হতো। পরবর্তীকালে সেই সোনাগাজী নামই লোকমুখে ঘুরতে ঘুরতে সোনাগাছিতে পরিণত হয়েছে। সোনাগাছি কলকাতা শহরে অবস্থিত ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লী। এই পতিতালয়ের কয়েক শত বহুতল ভবনে প্রায় 1,00,000 যৌনকর্মী বসবাস করেন। সোনাগাছি উত্তর কলকাতার মার্বেল প্যালেসের উত্তরে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শোভাবাজার ও বিডন স্ট্রিটের সংযোগস্থলের নিকটে অবস্থিত। প্রায় 250 বছর কিংবা 300 বছর আগে শহর কলকাতায় শুরু হয়েছিল এক নতুন আভিজাত্য, যার পোশাকি নাম বাবু কালচার। যদিও নবাবদের সময়ে বাবু ছিল একটি বিশেষ উপাধি, নবাবের অনুমতি ছাড়া যা নামের আগে ব্যবহার করা যেত না। সাধারণত নবাবের অনুগত শিক্ষিত অভিজাত ধনীরাই এই উপাধি ব্যবহারের অনুমতি পেত। ব্রিটিশ আমলে আবার এক নতুন অভিজাত শ্রেণী তৈরি হলো। নবাব আমলের শিক্ষাকে ছাপিয়ে গেল অর্থ, অর্থাৎ ব্রিটিশ আমল থেকে বাবুর সামর্থক হয়ে উঠল অর্থ। শিক্ষা বা বংশ পরিচয় নয়। ফলে ব্যবসা বা অন্যান্য উপায়ে প্রচুর অর্থ উপার্জন করে রাতারাতি বাবুর সংখ্যা বেড়ে গেল তিলোত্তমায়। দামি গাড়ি, লক্ষ টাকার বাইজি, পায়রা ওড়ানো রক্ষিতাদের বাড়ি করে দেওয়া, প্রতি শনিবার বেশ্যাদের নিয়ে আসর বসানো, মদ খেয়ে রাতের পর রাত কাটানো ছিল এই বাবুদের প্রধান কাজ। অন্যদিকে ইংল্যান্ড থেকে ভারতে আসা তরুণরা বেশিরভাগই অবিবাহিত। যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের স্ত্রী সন্তান সুদূর ইংল্যান্ডে। এই কলকাতার বাবু এবং ইংল্যান্ড থেকে আসা সাদা চামড়ার তরুণ, এদের চাহিদাতেই একটা পতিতালয় গড়ে উঠল তিলোত্তমায়। শোনা যায় ইংরেজরা ভারতীয় অল্পবয়সী বিধবাদের ধরে আনতে লাগলেন কলকাতার সোনাগাছিতে। খুব সম্ভবত কলকাতা শহরে বেশ্যাবৃত্তির শুরু সেই সময়েই। তবে অনেক ইতিহাসবিদদের মতে পূর্বে কর্নওয়ালি স্ট্রিট ও পশ্চিমে চিতপুরের মাঝারে পুরো জায়গাটা নিয়েই পতিতাদের উপনিবেশ গড়ে উঠেছিল। জায়গাটার মালিক ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা। এই নিষিদ্ধ পল্লীর স্থাপনা হয়েছিল নাকি সেই জমিদার বাবুর উদ্যোগেই, কারণ বেশিরভাগ বাবুদের একাধিক উপপত্নী থাকাটা তখনকার সময়ের বাবু কালচার। কিন্তু ঘরের স্ত্রীর সঙ্গে বারবনিতা রাখাটা দৃষ্টিকটু। সেই সমস্যার কথা মাথায় রেখে বাবুরা তাদের উপপত্নীদের রাখার ব্যবস্থা করলেন সোনাগাছি অঞ্চলে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর বাঙালি বাবু সম্প্রদায় এই অঞ্চলের নিজ নিজ উপপত্নীদের প্রতিপালন করতেন। এই অঞ্চলের বেশ কিছু বাড়ি নির্মিত হয়েছিল ব্রিটিশ যুগে। কথিত আছে প্যারিসের বিখ্যাত যৌনকর্মীরাও কলকাতার এই সোনালী অঞ্চলের খ্যাতি সম্পর্কে অবহিত হয়েছিলেন। 1853 সালে প্রকাশিত একটি সার্ভে রিপোর্ট থেকে জানা যায় কলকাতা শহরে 4,499টি ঠেক আছে, যেখানে বসবাস করেন প্রায় 12,419 জন যৌনকর্মী, যার মধ্যে অন্যতম সাড়া জাগানো যৌনপল্লী ছিল সোনাগাছি।
পাশাপাশি ভারতে ব্যবসা বাণিজ্যের বিস্তৃতির মধ্যেই আগমন ঘটে ইংরেজদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সূত্রে কলকাতায় আগমন হয় প্রচুর রাজকর্মচারীর। তারা বেশিরভাগই ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচুতলার কর্মী এবং বেশিরভাগই অবিবাহিত। ফলে এই ব্রিটিশ রাজকর্মচারীদের আপ্যায়নের জন্যই প্রায় 43টি বেশ্যালয় প্রতিষ্ঠিত হয়। এসবের বেশিরভাগ কোঠাতেই ইংরেজ কর্মচারীরা তাদের আমোদ ফুর্তির জন্য বরাদ্দ রাখতেন এক বা একাধিক উপপত্নী। এই উপপত্নীরা বিবেচিত হতেন ইংরেজ কর্মচারীদের আনন্দের উপকরণ হিসাবে। ব্রিটিশ সরকারের আমলেই মূলত সোনাগাছি বৃহৎ রূপ পায়। শুধুমাত্র ইংরেজ কর্মচারীরাও নন, তৎকালীন সময়ে অনেক বাঙালি বাবুর মুক্তাঞ্চলও হয়ে ওঠে এই যৌনপল্লী, যার মধ্যে অন্যতম ছিল সোনাগাছি। এরপর স্বাধীন ভারতে ক্রমশ এই এলাকার ব্যাপ্তি বাড়তে থাকে, যে কারণে একটা সময় পুরো অঞ্চলটিকে রাষ্ট্রীয়ভাবে রেড লাইট জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমান সোনাগাছি খুবই জীর্ণ একটি এলাকা, ভবনগুলিও পুরনো। সরু সরু গলি চলে গেছে এদিকে ওদিকে। তার এক পাশে হয়তো যৌনকর্মীদের বাড়িঘর আর অন্য পাশে আবাসিক ভবন। এক পরিসংখ্যানে বলা হয়েছে এই এলাকায় প্রতিদিন দেহ বিক্রি করছে প্রায় হাজার হাজার যৌনকর্মী। এসব যৌনকর্মীর নিত্যদিনের রুজিরুটির গল্প রচিত হয় সোনাগাছিতে। এখানে প্রতিদিন যাওয়া আসা করে বহু মানুষ, আসে খদ্দের ও দালাল, বাইরে থেকেও আসে ফেরিওয়ালারা। সোনাগাছিতে অধিকাংশ যৌনকর্মী নিজের পরিচয় হিসাবে ভিন্ন নাম ব্যবহার করেন পিতামাতার দেওয়া নামের পরিবর্তে, কারণ তারা নিজেরা সমাজ থেকে বিচ্ছিন্ন হলেও তাদের পরিবার তো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়নি। তাই তাদের কারণে সমাজে যেন পরিবারের কোনো ক্ষতি বা নেতিবাচক মনোভাব পোষণ না করতে পারে, সেই জন্য তারা ভিন্ন নাম ব্যবহার করে। আবার অনেকেই আছেন যারা শুধুমাত্র যৌন তৃপ্তির জন্য এ পেশা বেছে নেন ভিন্ন নাম ব্যবহার করে। এই পেশায় যারা বয়স্ক হয়ে যায় তাদের অধিকাংশরই আর সোনাগাছিতে জায়গা হয় না। যদিও এই পেশা পৃথিবীর আদিমতম পেশা, ভারতের যৌন পেশা অবৈধ হলেও সোনাগাছি নিয়ে কোনো টানা হ্যাচড়া করে না সরকার। কলকাতার সরকার এই মানুষগুলোর জীবন এবং তাদের জীবিকাকে মেনে নিয়েছেন। পশ্চিমবঙ্গের কোনো সরকারই সোনাগাছিকে উচ্ছেদ করতে চায়নি। হয়তোবা এটা কতকটা সংস্কৃতিগত কারণে, কিছুটা রাজনৈতিক কারণে। কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘ বছর কমিউনিস্ট শাসন থাকার পরেও যেহেতু সোনাগাছির মতো স্বীকৃত যৌনপল্লীর কিছু হয়নি, তাই এর শেকড় যে অনেক গভীরে পুঁতে রাখা আছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। এই তিলোত্তমা শহর মোটেই মধ্যযুগীয় নয়, মোঘল আমলের ছাপও তেমন নেই, আছে শুধু একটি ঔপনিবেশিক জনপদ। তবে অন্য যে কোনো বাণিজ্য নগরীর মতো এই শহরেও গড়ে উঠেছে বহু গণিকালয়। কেমন ছিল এই গণিকালয়, কিভাবে গড়ে উঠেছিল সেগুলি? এই সব গণিকালয়গুলি গড়ে ওঠার পেছনে সমাজতাত্ত্বিক কারণ কি? এই অঞ্চল কি শুধু কালো অন্ধকারে ঘেরা, না এর মধ্যেও আছে আরও নিশানা? গণিকা পেশায় যুক্ত মানুষের জীবনযুদ্ধের সাতকাহন কী রকম? কলকাতার যৌনপল্লীর সংখ্যা অনেক। উত্তর থেকে দক্ষিণে এই শহরে গণিকালয়গুলিতে কাজ করেন প্রায় 80,000 যৌনকর্মী। মূলত প্রাচীন কলকাতার দুটি রাস্তার ধারে গড়ে উঠেছিল মহানগরীর সমস্ত যৌনপল্লী। প্রথমটি হলো চিতপুর থেকে কালীঘাটগামী রাস্তা, আর পরেরটি লালদিঘি থেকে বোগবাজারগামী রাস্তা। এছাড়া বন্দরের নাবিকদের জন্য খিদিরপুর, ইংরেজদের আপ্যায়নের জন্য জানবাজার, এইসব অঞ্চলেও গড়ে উঠেছিল গণিকালয়। 1862 সালে নগরকথক কালীপ্রসন্ন সিংহ লিখেছেন, বেশ্যাবাজিটা আজকাল এই শহরের বড় মানুষের এলবাত পোশাকের মধ্যে গণ্য। অনেক বড় মানুষ বহু কাল হলো মরে গেছেন, কিন্তু তাদের রাড়ের বাড়িগুলি আজও মনুমেন্টের মতো এদের স্মরণার্থ রয়েছে। কলকাতা শহর এই মহাপুরুষদের জন্য বেশ্যা শহর হয়ে পড়েছে। এমন ঘর নাই যেথায় 10 ঘর বেশ্যা নাই।
হেতায় প্রতি বৎসর বেশ্যার সংখ্যা বৃদ্ধি বই কমছে না। 19 শতকের শেষার্ধে বাংলার গ্রামাঞ্চলে ব্যাপক মন্বন্তরের ফলে বিপন্ন একের পর এক গ্রামের মহিলারা ভিড় জমান এই শহরে। তাদের পেশা যৌনকর্মী। 1872 সালের এক সরকারি বিবরণী থেকে জানা যায়, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের যৌনকর্মীদের মধ্যে অধিকাংশই ছিলেন তাঁতি, মালি, যোগী, কুমোর, কামার, চামার, সোনারবেনে, তেলি ইত্যাদি সম্প্রদায়ভুক্ত। যেখানে এই শহরের প্রথম দিকে অন্তজ শ্রেণীর মুখ খুব একটা এইসব গণিকালয়গুলিতে দেখা যেত না। বিংশ শতাব্দীর গোড়ার থেকে কলকাতা হয়ে ওঠে রাজনৈতিকভাবে অতি গুরুত্বপূর্ণ। 1911 সালে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় দিল্লিতে। রাজনৈতিক তথা স্বাধীনতা আন্দোলন চরম সীমায় পৌঁছায়। এই শহরের বারবনিতারাও পিছনে থাকেননি। অসহযোগ আন্দোলনের সময় 1921 সালে কলকাতার বারবনিতারা আন্দোলনের জন্য অর্থ সংগ্রহের কাজে নেমেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং জ্যোতির্ময়ী গাঙ্গুলি সোনাগাছি অঞ্চলের বারবনিতাদের নিয়ে সভা করেন। মাত্র কদিনের মধ্যেই এই কমিটি 1 লাখ টাকারও বেশি সংগ্রহ করতে পেরেছিলেন। মানদা দেবীর লেখা বই থেকে জানা যায়, সেই সময় পতিতা সমিতি গঠিত হয়েছিল তার লাল পাড় শাড়ি পরে, কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে গান গেয়ে টাকা তুলেছে বন্যা আর্তদের জন্য। মাসিক বসুমতীতে এই নিয়ে একটি রচনা লেখা হয়। সংগৃহীত অর্থ তারা আচার্য প্রফুল্লচন্দ্রের হাতে তুলে দিয়েছিলেন। 1924 সালে এই বারবনিতারা তারকেশ্বরের সত্যাগ্রহে অংশগ্রহণ করেন। নেতৃত্বে স্বয়ং চিত্তরঞ্জন দাস। বাংলার ভদ্র সমাজ এই নিয়ে আবার তীব্র প্রতিবাদে মুখর হয়। প্রবাসী পত্রিকা এই নিয়ে প্রতিবাদ করেন। 1925 সালে যখন চিত্তরঞ্জন দাস প্রয়াত হলেন, তার মরদেহ নিয়ে যে বিরাট মিছিল হয়েছিল, সেই মিছিলে পা মেলান বারবনিতারা। কাঁচা বয়স, কাঁচা টাকা, কম বয়সে হাতে অনেক টাকা এলেও জমানো তো হতো না, তাই বুড়ো বয়সে দুর্দশায় সঙ্গী।